আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভির জেলার সংবাদে। শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছে আমি নুসা সুজানা। জয়পুরহাটের সদরের পুরানা পৈলে রেল ক্রসিংয়ে থাকা যাত্রীবাহী বাসকে ট্রেনের ধাক্কায় 12 জন নিহত এবং 3 জন আহত হয়েছে। দুর্ঘটনার সময় ক্রসিংটির গেট খোলা ছিল এবং সংশ্লিষ্ট গেটম্যান ঘুমিয়েছিলেন বলে অভিযোগ স্থানীয়দের। এ ঘটনায় 4 সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। দুর্ঘটনার প্রায় 9 ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। জয়পুরহাট প্রতিনিধি রাশিদুজ্জামানের তথ্যচিত্রে দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট। শনিবার সকাল 7টায় দিনাজপুরের পার্বতীপুর থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা উত্তর এক্সপ্রেসের সঙ্গে বাঁধন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই বাসের 10 জন যাত্রী নিহত হন। চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরো 2 জন। বাস একবারে ভাঙে চুরে শেষ। রেল গেটের যদি রেলের দেওয়া থাকতো তাহলে বাসটা উঠতো না। একদম মাঝামাঝি বাস একের মাঝখানে যখন উঠছে তখন ট্রেনে ধাক্কা খাইছে। গেট বন্ধ না করার জন্য অ্যাক্সিডেন্ট, সরাসরি মাঝখানে আসছে আর ট্রেন তার মুখোমুখি সংঘর্ষ এবং আনুমানিক তো 15-20 জন হবে। ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য 4 সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আর সরকারি সকল সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন জেলা প্রশাসক। সরকারের পক্ষ থেকে 20,000 টাকা করে প্রত্যেককে প্রদান করা হচ্ছে আর আহতদের চিকিৎসার সুব্যবস্থার জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। এখানে গেটম্যান ছিল, গেটে কোনো গেট ব্যারিয়ার ফেলা ছিল না, যার জন্য আমার কাছে মনে হয়েছে ঘটনাটা ঘটছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। দীপ্ত চন্দ্রপাল, আরটিভি। নোয়াখালীর হাতিয়ায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় আরও 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে মেঘনা নদীর লক্ষ্মীপুরের রামগতির চর গজারিয়া থেকে নিহা ও ভোলার মনপুরার রামনেওয়াজ এলাকা থেকে জাকিয়া বেগমের মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড। 2 জনের বাড়ি হাতিয়ায়। এ নিয়ে 10 জনের মরদেহ উদ্ধার করা হলো। এ ঘটনায় এখনও নিখোঁজ 5 জন। সন্ধানে কাজ করছে নৌ পুলিশ ও কোস্টগার্ড। গেল 15 ডিসেম্বর হাতিয়ার ঢাল চরে অর্ধ শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। কুষ্টিয়ার ব্রিটিশ বিরোধী নেতা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর মামলায় কয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি আনিসুর রহমান সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য 2 জন হলেন হৃদয় আহমেদ ও সবুজ হোসেন। কুষ্টিয়া পুলিশ সুপার SM তানভীর আরাফাত জানান, কুমারখালীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই 3 জনকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত আরও 1 জনকে গ্রেপ্তারে অভিযান চলছে। কলেজের কমিটি নিয়ে অভ্যন্তরীণ বিরোধে এ ঘটনা ঘটে বলে প্রাথমিক ধারণা তাদের। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় কুমারখালী থানায় একটি মামলা করেছে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হারুনুর রশিদ। 3 সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। গেল বৃহস্পতিবার কুমারখালীর কয়া মহাবিদ্যালয়ে ভাস্কর্যটি ভাঙচুর করে দুর্বৃত্তরা। এখন পর্যন্ত এই তদন্তে এই অপকর্মটির সাথে সরাসরি জড়িত এরকম 3 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আর বাকিরা যারা আছে তাদেরকেও অতি সত্বর আইনের আওতায় আনা হবে এবং আদালতে তাদেরকে সোপর্দ করা হবে। দর্শক, কুষ্টিয়ায় রয়েছে সহকর্মী শেখ হাসান বেলাল, সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। বেলাল, ভাস্কর্য ভাঙচুরের প্রকৃত কারণ কি জানা গেছে কিনা আমাদেরকে বিস্তারিত জানান। হ্যাঁ সুজানা, আসলে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের কয়া মহাবিদ্যালয়ের সামনে যে ব্রিটিশ বিরোধী বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর হয়েছে, সেই ঘটনায় ইতিমধ্যেই কুষ্টিয়ার পুলিশ কিন্তু সরাসরি জড়িত সন্দেহে 3 জনকে গ্রেপ্তার করেছে। একজনের নাম আনিসুর রহমান, সবুজ হোসেন এবং হৃদয় আহমেদ। ইতিমধ্যে আমরা জেনেছি আনিসুর রহমান আসলে কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং গ্রেপ্তারের পর কুষ্টিয়ার পুলিশ সুপার SM তানভীর আরাফাত আসামিদের বরাত দিয়ে আমাদেরকে বলেছেন যে তারা এই ভাঙচুরের ঘটনার কথা স্বীকার করেছেন এবং সেখানে রাত্রে 11টার পরে তারা আড্ডার স্থলে অবস্থান করছিলেন ওই ঘটনাস্থলে এবং রাত 1:15টার দিকে আসলে তারা হাতুড়ি দিয়ে ওই ভাস্কর্যের ওখানে মুখে 3টি আঘাত করে তারা মোটরসাইকেল যোগে পালিয়ে যায় এবং প্রকৃত কারণ হিসাবে পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন যে ওই কয়া মহাবিদ্যালয়ের ম্যানেজিং কমিটি যে কমিটি রয়েছে সেই কমিটি নিয়ে 2 পক্ষের বিরোধ রয়েছে। সেই বিরোধেই একটি পক্ষ
এক পক্ষকে ফাঁসাতেই এই ঘটনা ঘটিয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। সর্বশেষ খবর হচ্ছে আসামিদের কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুমারখালী আদালতে তোলা হয়েছে এবং এই মামলার তদন্তকারী কর্মকর্তা রাকিবুল হাসান কুষ্টিয়ার কুমারখালী থানার ওসি তদন্ত, তিনি প্রত্যেক আসামির 7 দিনের রিমান্ড আবেদন করেছেন। আমার কাছে এই ছিল কুষ্টিয়ার সর্বশেষ খবর। ধন্যবাদ বেলাল, আপনাকে কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন শেখ হাসান বেলাল। ভাস্কর্যের উপরে আঘাত কোনোভাবেই বরদাস্ত করা হবে না উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করলে ভবিষ্যতে কেউ আর কোনো ভাস্কর্যের উপর আঁচড় দিতে পারবে না। দুপুরে চট্টগ্রামের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি চট্টগ্রাম সিটি নির্বাচন সম্পর্কে বলেন, নির্বাচনে দলের সমর্থিত প্রার্থীর বাইরে দলের সিদ্ধান্ত অমান্য করে যারা প্রার্থী হিসেবে থাকবেন বা প্রার্থীর পক্ষে কাজ করবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেন তিনি। এদিকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম বলেছেন, স্বাধীনতার 49 বছর পরও বিরোধী চক্র মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। এই অপশক্তিকে প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সকালে পিরোজপুরের স্বরূপকাঠিতে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে হবে। সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম রায়চৌধুরী সহ সংশ্লিষ্টরা সভায় উপস্থিত ছিলেন। পরে ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন মন্ত্রী। চট্টগ্রামের লালখান বাজার এলাকা থেকে কিশোর গ্যাং লিডার জাহিদ সহ 5 জনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে খুলশী থানা পুলিশ। সকালে চট্টগ্রামের খুলশী থানার ওসি মোহাম্মদ শাহিনুজ্জামান জানান, শুক্রবার রাতে আলমগীর নামে এক যুবককে ছুরিকাঘাত করার পর রাতব্যাপী অভিযান চালিয়ে 5 জনকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় আধিপত্য নিয়ে লালখান বাজারে আওয়ামী লীগের 2 গ্রুপের মধ্যে ঝামেলা চলছিল। এরই ধারাবাহিকতায় লালখান বাজার ওয়ার্ডের আওয়ামী লীগের কাউন্সিলর পদপ্রার্থী বেলালের অনুসারী আলমগীরকে জাহিদের নেতৃত্বে আক্রমণ করে ছুরিকাঘাত করে। পরে ঘটনাস্থলে সিসিটিভির ফুটেজ দেখে অভিযান চালিয়ে এই 5 জনকে গ্রেপ্তার করা হয়। কিশোর গ্যাং লিডার জাহিদের নেতৃত্বে 1 থেকে 150 সদস্য সক্রিয় রয়েছে বলেও জানান তিনি। শীতের প্রকোপ বেড়েছে উত্তরাঞ্চল সহ দেশ জুড়ে। কুড়িগ্রামে সকাল 9টায় 6.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। এতে দুর্ভোগে আছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। গরম কাপড়ের অভাবে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। ছড়িয়ে পড়ছে শীতজনিত সর্দি, কাশি, নিউমোনিয়া, ডায়রিয়া। জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। উত্তরের জেলা কুড়িগ্রামে 6.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। কুয়াশা ও কনকনে ঠান্ডায় দুর্ভোগে এই জনপদের মানুষ। 6-7 দিন ধরে ঠান্ডা, সে প্রচুর ঠান্ডা, কাজকর্ম করে হাঁটতেছি না, খুব অসুবিধা হয়ে গেছে আমাদের। শীতের তীব্রতায় নগায় ছড়িয়ে পড়ছে সর্দি, কাশি, নিউমোনিয়া, ডায়রিয়া। সকালে এখানকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.5 ডিগ্রি সেলসিয়াস। কাস্টমার একবারেই নাই, শুধু বসে আছে, বেচা কিনাও কম, আমরা শুধু বসে বসে আছি। হিমালয় কন্যা পঞ্চগড়ে গেল কয়েক সপ্তাহ ধরে তাপমাত্রা উঠানামা করছে। সকালে তেঁতুলিয়ার তাপমাত্রা নেমে আসে 7.8 ডিগ্রি সেলসিয়াসে, যা দুর্ভোগ বাড়ায় খেটে খাওয়া মানুষের। এমন কুয়াশা, আমরা শাকসবজি উঠাইতে পারতেছি না, আমাদের হাত পা ওগুলো সব দেখা হয়ে আসে। ঘন কুয়াশার কারণে চুয়াডাঙ্গা ও গাইবান্ধায় ক্ষতিগ্রস্ত হচ্ছে 20 তোলা জমির ফসল। কিছু দেখা যাচ্ছে না, এত ভয়ঙ্কর অন্ধকার। টাঙ্গাইলে শীতবস্ত্রের অভাবে কষ্ট পাচ্ছেন চরাঞ্চল ও নদীর তীরবর্তী মানুষ। যে পেশেন্টগুলো পাচ্ছি আমরা, তাদের বেশিরভাগই এআরআই বা শ্বাসকষ্টজনিত রোগে তারা ভর্তি হচ্ছে, এবং এই সময় কিছু কোল্ড ডায়রিয়া নামে যে ডায়রিয়াটা হয় সেটার প্রকোপও দেখা দিচ্ছে মাঝে মাঝে। নাদিরা সুলতানা, RTV। চিনিকল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে পাবনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিক কর্মচারী ও আখ চাষী ফেডারেশন।
সকাল 10:30 থেকে প্রায় আধা ঘন্টা পাবনা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় রাস্তার দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে মিল গেটে গিয়ে সমাবেশ করেন তারা। এ সময় 5 মাসের বকেয়া বেতন পরিশোধ সহ মিল চালুর দাবি জানান সংশ্লিষ্ট নেতারা। একই দাবিতে বিকেলে রংপুরে শ্রমিক ও কর্মচারীরা স্থানীয় প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে। অন্যদিকে মিল বন্ধের শঙ্কা মাথায় নিয়েই চুয়াডাঙ্গার দর্শনা কেরু চিনিকলে আখ মারে মৌসুমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেলে কেরু কেইন কেরিয়ার প্রাঙ্গণে এর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সুলাইমান হক জোয়ারদার ও আলী আজগার টগর। চাঁপাইনবাবগঞ্জে ফেন্সিডিল শহর রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান সহ দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসব ফেন্সিডিল সোনা মসজিদ এলাকা থেকে রাজশাহী নিয়ে যাওয়া হচ্ছিল। আটক অপর ব্যক্তি হলেন চাঁপাইনবাবগঞ্জের বিশ্বনাথপুর এলাকার সাজিদ। তিনি রাজশাহীর একটি ওষুধের দোকানের কর্মচারী। গত রাত 9টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের মহানন্দা ব্রিজ টোলঘর এলাকা থেকে তাদের আটক করা হয়। রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক জাফরুল্লাহ কাজল জানান, জেলা পরিষদের পাজেরো জিপে তল্লাশি করা হলে ফেন্সিডিল পাওয়া যায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সুনামগঞ্জের আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে যাওয়া স্ত্রী হত্যা মামলার আসামি ইকবাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। পালিয়ে যাওয়ায় 10 দিন পর গতরাতে তাকে সিলেট শহরের লালদিঘির পাড় থেকে গ্রেপ্তার করে পুলিশ। সকালে সুনামগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলাল আহমেদের আদালতে হাজির করা হয়। এ সময় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। গত 9 ডিসেম্বর হাজিরা দিতে আনা হলে কোর্ট প্রাঙ্গণ থেকে পালিয়ে যায় ইকবাল। 2017 সালে জুন মাসে স্ত্রীকে হত্যা করে মরদেহ জঙ্গলে লুকিয়ে রাখেন তিনি। গাজীপুরে ব্যক্তি মালিকানা জমি বন বিভাগের নামে গেজেটভুক্ত করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। সকালে সদর উপজেলার বাঘের বাজার এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় বক্তারা অভিযোগ করেন, ভাওয়ালগড় ও পিরুজালি ইউনিয়নের ব্যক্তি মালিকানাধীন জায়গা বন বিভাগের নামে গেজেটভুক্ত করেছেন কিছু অসাধু কর্মকর্তা। প্রতিবাদ করায় মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন ব্যক্তির নামে মামলা করে হয়রানি করছে। দ্রুত গেজেট বাতিল এবং অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। কর্মসূচির কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিছু সময়ের জন্য যানজট দেখা দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। জেলার সংবাদে পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বর ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা অ্যান্ড্রয়েড স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigital। এখন থেকে আরটিভি সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।